গুপ্ত সমিতির আদলে তৈরি করেছিলেন হামচু পামুহাপ, লিখছেন দীপঙ্কর ভট্টাচার্য। ঠাকুরবাড়ির সবচেয়ে জ্যোতির্ময় পুরুষ সম্ভবত তিনি। নাট্যকার, অভিনেতা, গীতিকার, সুরকার, বহুভাষাবিদ, প্রাবন্ধিক, চিত্রশিল্পী হিসেবে যেমন তিনি অনন্য, তেমন দেশের জন্য নিজেকে উজাড় করে দিতেও তার জুড়ি নেই। জাহাজের ব্যবসা, সঞ্জীবনী সভা সহ একাধিক সংগঠন গড়ে তোলা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমী মনের উজ্জ্বল উদ্ভাস। আবার ভাই রবীন্দ্রনাথকে তৈরির পিছনেও তিনি আজীবন ক্লান্তিহীন। ছোট ভাই রবির দীর্ঘ ছায়া কি তাকে কিছুটা আড়াল করে দিল? প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সে অর্থে মন ছিল না দেবেন্দ্রনাথের পঞ্চম পুত্র। জন্ম 4 মে 1849 জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। একের পর এক বিদ্যায়তন বদল করতে করতে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স উত্তীর্ণ জ্যোতিরিন্দ্রনাথ বাড়ির চাপে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন বটে, কিন্তু এফএ পরীক্ষার ঠিক আগেই গোপনে কলেজ ছেড়ে মেজদাদা সত্যেন্দ্রনাথের সঙ্গে চলে গেলেন সেকালের বোম্বে শহরে, মানে বোম্বাই। সেটা 1867 খ্রিস্টাব্দের কথা। জ্যোতিরিন্দ্রনাথ তখন বছর 18 বয়স হবে। এই নিষ্ক্রমণ যেন নতুন করে গড়ে দিল তাকে। সত্যেন্দ্রনাথের বন্ধু মনমোহন ঘোষের কাছে ফরাসি ভাষায় প্রাথমিক পাঠ নিয়েছিলেন। এখানে তা পুরো দমে চর্চা শুরু হলো। সঙ্গে সেতার, ড্রয়িং শেখা। কলকাতায় ফিরলেন 1867 অক্টোবরে। ততদিনে চৈত্র মেলা বা হিন্দু মেলা শুরু হয়ে গিয়েছে। বছর 18 জ্যোতিরিন্দ্রনাথ হিন্দু মেলার দ্বিতীয় অধিবেশনের জন্য লিখলেন উদ্বোধন নামে সেই উদ্দীপক কবিতা। জাগো 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 সবে ভারত সন্তান, মাকে ভুলি কত কাল রহিবে শয়ান। দ্বিতীয় অধিবেশনের কিছুদিন পর 1868 5 জুলাই তার বিয়ে কাদম্বরী দেবীর সঙ্গে। জ্যোতিরিন্দ্রনাথের তখন 19 বছর, কাদম্বরীর 8 পেরিয়েছে। ঠাকুরবাড়ি কর্মী শ্যামলাল গাঙ্গুলির মেয়ে কাদম্বরীকে কেন্দ্র করেই জোড়াসাঁকোয় তেতলার ছাদ বাগান। অভিনব রুচি, সাহিত্যবোধ আর অনুভবী মন নিয়ে তিনি ছিলেন ঠাকুরবাড়ির প্রাণ। একসময় স্বামীর প্রেরণায় কাদম্বরী ঘোড়ায় চড়া শিখেছেন। গড়ের মাঠে হাওয়া খেতে গিয়েছেন ঘোড়ায় চড়ে। ভরিয়ে তুলেছেন জ্যোতিরিন্দ্রনাথের জীবন, প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে। অথচ কোনো অভিজ্ঞতা, নিয়তি, একাকিত্ব এনে দিল তার মনে। আত্মহত্যায় ছিঁড়ে দিলেন 16 বছরের দাম্পত্য বন্ধন। 1884 চলে গেলেন তিনি। বিয়ের পরের বছর 1869 আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হন তিনি। হিন্দু মেলার সঙ্গে বন্ধন আরো দৃঢ় হলো। 1874 থেকে 1875 তিনি এই মেলা কমিটির সম্পাদক হলেন। এই সময়ই গড়ে তুলেছেন বিদ্বজ্জন সমাগম। সাহিত্যসেবীদের মধ্যে একটা নিবিড় সেতু গড়ে তুলতে এই সভার আয়োজন। এখানে বঙ্কিমচন্দ্র, অক্ষয়চন্দ্র সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ আমন্ত্রিত হতেন। 1874 18 এপ্রিল এই সভার প্রথম অধিবেশন হয় জোড়াসাঁকোর ভবনে। উল্লেখ্য 1881 খ্রিস্টাব্দের বসন্তে এই সভাতেই রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা অভিনীত হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘ জীবন না পেলেও দবে যাননি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 1882 তৈরি হলো কলকাতার সারস্বত সম্মিলন বা সংক্ষেপে সারস্বত সমাজ। সভাপতি রাজেন্দ্রলাল মিত্র, সম্পাদক রবীন্দ্রনাথ স্বয়ং। বরাবরের মতো নিজেকে আড়ালেই রাখলেন জ্যোতিরিন্দ্রনাথ। গান ছিল তার বিচরণের অন্যতম ভুবন। স্বরলিপি গীতিমালা নামক বই, বীণাবাদিনী 1897, সঙ্গীত প্রকাশিকা 1901, পত্রিকা প্রকাশ। পুনের গায়ন সমাজের প্রেরণায় ভারত সঙ্গীত সমাজ স্থাপনে তার উদ্যোগ ভোলা যাবে না। এর মধ্যে 1872 প্রকাশিত তার প্রথম নাটক কিঞ্চিৎ জলযোগ। প্রহসনটি সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের মন্তব্য থেকেই বোঝা যায় জ্যোতিরিন্দ্রনাথের কলম দুর্বল তো নয়, বরং সমসাময়িকদের তুলনায় বেশ সবল ছিল। এ প্রহসনের একটি গুণ যে তৎপ্রণেতা প্রহসন লিখিতে নাটক লিখিয়া ফেলেন নাই। অনেকেরই প্রণীত প্রহসন প্রহসন নহে, অপকৃষ্ট নাটক মাত্র। এ প্রহসন মাত্র, কিন্তু অপকৃষ্ট নহে। ইহাতে হাস্যের প্রাচুর্য না থাকুক নিতান্ত অভাব নাই, এবং ব্যঙ্গ যথেষ্টই। সেই ব্যঙ্গ যদি কোনো শ্রেণী বিশেষের প্রতি লক্ষ্য হইয়া থাকে তথাপি নিন্দনীয় নহে। কেননা ব্যঙ্গের অনুপযুক্ত বিষয় লইয়া কোথাও ব্যঙ্গ দেখিলাম না। যাহা ব্যঙ্গের যোগ্য তৎপ্রতি ব্যঙ্গ প্রযোজ্য, তাহাতে অনিষ্ট নাই, ইষ্ট আছে। বঙ্গদর্শন, চৈত্র 1279। জ্যোতিরিন্দ্রনাথের বয়স তখন মাত্র 22 বছর। স্বদেশী চেতনার পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন তিনি এবং তার ভাইরাও। সেই চেতনার অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠল তার দ্বিতীয় নাটক পুরু বিক্রম। সরোজিনী তার অন্যতম সেরা নাটক। এছাড়া অশ্রুমতী, স্বপ্নময়ী, অলিকবাবু প্রভৃতি একের পর এক নাটক লিখে বাংলা নাট্যজগতে রামধনু ছড়িয়ে দেন তিনি। অনুবাদ করেন 17টি সংস্কৃত নাটক, যে তালিকা দীপ্ত হয়ে ওঠে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষী মালবিকাগ্নি মিত্র থেকে ভবভূতির উত্তরচরিত, মালতী মাধব, শূদ্রকের মৃচ্ছকটিকা, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, খেমিশ্বরের চণ্ডকৌশিক, রাজশেখরের
কর্পূর মঞ্জরি, বিদ্যশালভঞ্জিকা, শ্রী হর্ষদেবের নাগানন্দ, প্রিয়দর্শিকা প্রভৃতিতে। এই নাট্যানুবাদ তিনি করেন 1899 থেকে 1904, এই 5 বছরে। অনুবাদক যতীন্দ্রনাথ বাংলায় ফরাসি সাহিত্যের পরিচিত ঘটালেন মলিয়ের, গতিয়ের, মপাসা, জোলা, দোদে, বালজাক প্রমুখ সাহিত্যের অনুবাদ করে। এর সঙ্গে ছিল ইংরেজি আর মারাঠি ভাষার অনুবাদ। তার আঁকা ছবি প্রশংসিত হয়েছে সারা দুনিয়ায়। শিলাইদহের বোটে বসে এঁকেছিলেন লালনের প্রতিকৃতি। বহুমুখী প্রতিভার অধিকারী যতীন্দ্রনাথ অভিনয় করেন, গান লেখেন, সুর দেন, মেতে ওঠেন পিয়ানোর কিবোর্ডে। একবার গঙ্গাবক্ষে স্টিমারে চলেছেন চন্দননগর, উথাল পাঠাল ঢেউ। যতীন্দ্রনাথ সুর রচনা করে চলেছেন, কথা জুগিয়ে যাচ্ছেন বন্ধু অক্ষয়চন্দ্র চৌধুরী। সেই গান গেয়েই তৈরি হলো গীতিনাট্য মানময়ী, পরে নাম বদলে মানভঙ্গ। এর পাশাপাশি নামছেন পাঠ নীল চাষের ব্যবসায়। রয়্যাল এক্সচেঞ্জের নিলামে অংশ নিয়ে কিনে আনেন জাহাজের খোল। ইংরেজদের পাল্লা দিতে ঝটপট নেমে পড়েন জাহাজ ব্যবসায়। আবার স্বদেশী মন্ত্র জাগিয়ে তুলতে গঠন করেন সঞ্জীবনী সভা, যার সাংঘাতিক নাম ওই আজকের প্রতিবেদনের হেডলাইন, অর্থাৎ হামচুপা মুহাপ। ফরাসি রাষ্ট্রসঙ্গীত লা মার্সেই এর অনুবাদ করেন। তার আর এক প্রতিভা শিরোমিতি বিদ্যা বা ফ্রেনোলজি, মানুষের মাথার খুলির গঠন বিশ্লেষণ করে চরিত্র বিচার করা। আবার নাট্যশালা নির্মাতা এবং স্বরলিপিকার যতীন্দ্রনাথকেও ভুললে চলবে না। বস্তুত তিনি যথার্থই ঠাকুরবাড়ির জ্যোতির্ময় পুরুষ, আবার অসহায় অসম্পূর্ণ। সুকুমার সেনের কথায় তার মধ্যে যেন একটু বিষাদ ছিল। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির খেই ফুরোনোর সঙ্গে সঙ্গে তিনিও যেন লুকিয়ে পড়লেন। বহু কর্মপ্রয়াসের পাশাপাশি তার অন্যতম উদ্দেশ্য ছিল ভাই রবির সার্বিক উন্নয়ন। সেই সূত্রেই ভারতী পত্রিকার প্রকাশ। সরোজিনী নাটকে গান লিখে প্রমোশন পেয়ে কিশোর রবীন্দ্রনাথ নতুন দাদার দলভুক্ত হয়েছিলেন, সেই ঘটনাও কৌতূহলের উদ্রেক করেই। সরোজিনী নাটকের শেষ পর্বে যবনের হাত থেকে আত্মসম্মান বাঁচাতে সরোজিনী যখন এই দেখো নরাধম আমার সহায় কে বলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন, নেপথ্যে জেগে ওঠে রাজপুত মহিলাদের কণ্ঠে সেই গান, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। সেই গানটি রবীন্দ্রনাথের লেখা। বসন্ত কুমার চ্যাটার্জি প্রণীত যতীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে। এই নাটকে রাজপুত মহিলাদের চিতা প্রবেশের দৃশ্যে একটি গদ্য বক্তৃতা ছিল। রবীন্দ্রনাথ ওই অংশটি শুনে বলেছিলেন গদ্য ওখানে খাপ খাচ্ছে না। এই বলে রবীন্দ্রনাথ খুব অল্প সময়ের মধ্যে গানটি রচনা করে দেন। ভাইয়ের সাহিত্য বিবেচনা ও রচনা শক্তির গুণে মুগ্ধ নতুন দাদা তাকে দলে টেনে নিলেন। রবীন্দ্রনাথের বয়স তখন 14 বছর। যতীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে সরোজিনী প্রকাশের পর হইতেই আমরা রবিকে প্রমোশন দিয়া আমাদের সমশ্রেণীতে উঠাইয়া লইলাম। একদিকে ভাই রবীন্দ্রনাথ, অন্যদিকে বন্ধু অক্ষয়চন্দ্র চৌধুরী। যতীন্দ্রনাথ ভাবলেন এই দুই কবি বিহঙ্গ কেবল আকাশে আকাশেই উড়ে বেড়াচ্ছে, ওদের মধুর গান আকাশেই বিলীন হয়ে যাচ্ছে। লোকালয়ের কোনো কুঞ্জ কুটিরে ওরা যদি আশ্রয় পায় কিংবা একটি নীড় বাঁধতে পারে, তাহলে কত লোকে ওদের সরস্বধা পান করে কৃতার্থ হয়। এ কথা ভাবতে ভাবতে যতীন্দ্রনাথ তার বরদাদা দ্বিজেন্দ্রনাথকে রাজি করালেন সম্পাদক হতে। সম্পাদক পত্রিকার নাম দিলেন ভারতী। সেই ভারতী জায়গা করে দিল রবীন্দ্রনাথকে। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, প্রথম বস্ত্রের ভারতীতেই কবি কাহিনী নামক একটি কাব্য বাহির করিয়েছিলাম। এই কবি কাহিনী কাব্যই আমার রচনাবলীর মধ্যে প্রথম গ্রন্থ আকারে বাহির হয়। মেঘনাদপথ কাব্যের সেই সমালোচনা, ইউরোপ প্রবাসীর পত্র সহ তার একাধিক রচনার প্রথম প্রকাশভূমি এই পত্রিকা। আবার জ্যোতিদাদার আকার খাতাটাও নিয়ে বিলেতে রজনস্টাইনকে দেখালেন ভাই রবি। ছবি থেকে মুগ্ধ সাহেব 1914 সালে ছবির বই বেরোবে যতীন্দ্রনাথের। এসবের আভাস মিলছে 29 ভাদ্র 1319 যতীন্দ্রনাথকে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠিতে। আপনার ছবির খাতা আমি রজনস্টাইনকে দেখিয়েছি, তিনি এখানকার খুব বিখ্যাত আর্টিস্ট। তিনি আমাকে বললেন তোমার দাদা তোমাদের দেশের সর্বশ্রেষ্ঠ চিত্রী। নিজের প্রথম নাটক রুদ্রচণ্ড রবীন্দ্রনাথ উৎসর্গ করেন ভাই জ্যোতি দাদাকে। তার জীবন জুড়ে জ্যোতি দাদার সুবিশাল প্রভাব। 70তম জন্মদিন উপলক্ষে টাউন হলের সভায় 1338 বঙ্গাব্দ সম্ভবত, হ্যাঁ 1338 বঙ্গাব্দই হবে, রবীন্দ্রনাথ বলেছিলেন, জ্যোতি দাদা যাকে আমি সকলের চেয়ে মানতুম, বাইরে থেকে তিনি আমাকে কোনো বাঁধন পড়াননি। তিনি আমার পরে কর্তৃত্ব করবার ঔৎসুককে যদি দৌরাত্ম্য করতেন, তাহলে ভেঙে চুরে তেড়ে বেঁকে যা হয় একটা কিছু হতুম। সেটা হয়তো ভদ্র সমাজের সন্তোষজনক হতো, কিন্তু আমার মতো একেবারেই হতো না। 1879-তে বেরোলো যতীন্দ্রনাথের নাটক অশ্রুমতি, উৎসর্গ করলেন ভাই রবিকে। রবীন্দ্রনাথ তখন বিলেতে, 9 শ্রাবণ।
1801 শকাব্দে উৎসর্গপত্রে জ্যোতিদাদা লিখলেন, এই লও আমার অশ্রুমতিকে তোমার কাছে পাঠাই। ইংল্যান্ড প্রবাসে তাকে দেখে তোমার প্রবাস দুঃখ যদি ক্ষণকালের জন্যেও ঘুচে যায় তাহলে আমি সুখী হব। নাটকটিতে রবীন্দ্রনাথের গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে গানটি আছে। অশ্রুমতী দেশপ্রেমের পটভূমিকায় হিন্দু নারীর সঙ্গে মুসলমান যুবকের প্রেমের কাহিনী। এরা হলো আকবর পুত্র সেলিম এবং মেবারের রানা প্রতাপ সিংহের মেয়ে অশ্রুমতী। পাটের ব্যবসা, নীল চাষের ব্যবসা ছুঁয়ে যতীন্দ্রনাথ শুরু করলেন জাহাজের ব্যবসা। সময়টা 1884 23 মে। খুলনা থেকে বরিশাল যাত্রী পরিবহনে নামলো জ্যোতিদাদার জাহাজ সরোজিনী। নিলামে 7,000 টাকায় খোল কিনে জাহাজ বানিয়ে যাত্রাপথে নামাতে কিছু দেরি হয়ে গেল তার। বিলেতি ফ্লোটিলা কোম্পানি সেই ফাঁকে একই রুটে জাহাজ নামিয়ে দিল, কিন্তু দমে যাওয়ার পাত্র তো নন তিনি। শুরু হলো প্রতিযোগিতা। কিনে ফেললেন বঙ্গলক্ষ্মী, স্বদেশী, ভারত এবং লর্ড রিপন নামে আরও 4টি জাহাজ। স্বদেশিকতার আরেক নমুনা। বরিশালের সাধারণ মানুষ, বিশেষত স্কুলের ছাত্রদের অপরিসীম উৎসাহ ছিল দেশীয় মানুষের এই জাহাজ নিয়ে। বরিশাল থেকে ভোরে খুলনার দিকে জাহাজ ছাড়ত। ফ্লোটিলা কোম্পানির জাহাজও ছাড়ত একই সময়। কিন্তু বরিশালের কিছু সজ্জন মানুষ ও ছাত্র সমাজ ছাড়ার অনেক আগেই ঘাটে এসে উপস্থিত হতেন, যাত্রীদের বোঝাতেন কেন বাঙালির জাহাজ চড়া উচিত। কিন্তু প্রতিপক্ষ ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা ভাড়া কমাতে শুরু করলো। বাধ্য হয়ে জ্যোতিদাদাও কমালেন ভাড়া। ব্যবসায় ক্ষতি শুরু। এই সময় ঘটল বিপর্যয়। খুলনা থেকে মাল বোঝাই স্বদেশী জাহাজটি কলকাতায় আসছিল। হাওড়ার ব্রিজের নিচে যাওয়ার সময় জেটিতে ধাক্কা লেগে গঙ্গা গর্ভে তলিয়ে গেল। শেষ পর্যন্ত মগ্নাবশিষ্ট 4খানি জাহাজ ও তৎসংক্রান্ত সমস্তই ফ্লোটিলা কোম্পানিকে বিক্রয় করিয়া দিলাম, বলেছেন জ্যোতিদাদা। শিরোমিতিবিদ্যা বা ফ্রেনোলজির চর্চা করতেন তিনি, আগেই বলেছি। ফ্রেনোলজি হলো ছদ্মবিজ্ঞান, মানুষের মাথার খুলি দেখে তার চরিত্র বিচার। প্রতিকৃতি আঁকার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ টুল হয়ে ওঠে জ্যোতিদাদার কাছে। বালক পত্রিকায় 1292 বঙ্গাব্দে বৈশাখ, জ্যৈষ্ঠ ও শ্রাবণ এই 3 সংখ্যাতেই মুখ চেনা নামক প্রবন্ধে এই বিদ্যায় আগ্রহী অনন্য জ্যোতিদাদাকে আমরা পাই। কোনো মুখ দেখিলে কাছে যাইতে ইচ্ছা করে, কোনো মুখ দেখিলে পালাইতে ইচ্ছা হয়, কোনো মুখ দেখিলে মনে হয় সে হাজার অপরাধী হোক সে যেন আমার কতদিনের জানাশোনা। আবার কোনো কোনো মুখ দেখিলে মনে হয় আমাদের মারিতে আসিতেছে, না খাইতে আসিতেছে। আবার লিখেছেন, কপাল যে বুদ্ধির প্রধান স্থান তাহাতে আর সন্দেহ নাই। যাহাদিগের কপালের উপর দিকটা উঁচু তাহাদিগের এই চিন্তা শক্তি প্রবল। প্রতিকৃতি আঁকায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। মুখ চেনা রচনাটির প্রথম কিস্তির সঙ্গে বঙ্কিমচন্দ্রের একটি প্রতিকৃতি মুদ্রিত হয়। জ্যোতিদাদা নিজে বঙ্কিমচন্দ্রের কাছে বসে তার পোর্ট্রেট এঁকেছিলেন। মনে হয় সাময়িক পত্রের পাতায় মুদ্রাঙ্কিত এটিই বঙ্কিমচন্দ্রের প্রথম প্রতিকৃতি, জানিয়েছেন অমৃতচরণ ভট্টাচার্য তার বঙ্কিমচন্দ্র জীবনীর 21 অধ্যায়। আসলে প্রতিকৃতি আঁকতে গিয়ে মানুষের চোখ, নাক, কপাল ইত্যাদির মধ্যে চরিত্রটিকেও যেন প্রত্যক্ষ করতে পারতেন তিনি। সঞ্জীবনী সভা, যার নাম আগেই বলা হয়েছে, হামচুপা মুহাপ স্থাপনের মাধ্যমে জাতির উন্নতিকল্পে নিজেকে সঁপে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। এই সভা গুপ্ত সমিতির ধাঁচে তৈরি করেছিলেন তিনি। ঠনঠনের কাছে একটা পোড়ো বাড়িতে সভা বসত। সভাকক্ষে টেবিলের উপর দুপাশে থাকতো 2টি মরার খুলি। খুলির চক্ষু কোটরে বসানো হতো 2টি জ্বলন্ত মোমবাতি। মাথাটি মৃতপ্রায় পরাধীন দেশের প্রতীক। মোমবাতি 2টি মৃত ভারতের প্রাণ সঞ্চার বা জ্ঞান চক্ষু ফুটিয়ে তোলার সংকেত। সবার কার্যবিবরণী লেখা হতো সাংকেতিক ভাষায়। কেমন সেই ভাষা? সুশীল রায়ের যতীন্দ্রনাথ গ্রন্থে এবং যতীন্দ্রনাথের জীবন স্মৃতিতে এই সাংকেতিক ভাষার কৌশলটি আছে। আকার স্থানে অকার, অকার স্থানে আকার, ই স্থানে উ, দীর্ঘই স্থানে দীর্ঘ, হস্য স্থানে হস্যই, দীর্ঘ স্থানে দীর্ঘই, এ স্থানে ওই, ওই স্থানে এ, ও স্থানে ঔ, ঔ স্থানে ও, ক খ গ ঘ স্থানে গ ঘ ক খ, চ ছ বর্গীর জ ঝ স্থানে বর্গীর জ ঝ চ ছ, ট ঠ ড ঢ স্থানে ড ঢ ট থ, ত থ দ ধ স্থানে দ ধ ত থ, প ফ ব ভ স্থানে ব ভ প ফ, তালবস্য পেটকাটা মূর্ধন্যস্য দন্তেস্য স্থানে হ, আর হ স্থানে দন্তেস্য, র স্থানে মানে বয়শূন্য র স্থানে ল, ল স্থানে বয়শূন্য র, ম স্থানে দন্তের ন, দন্তের ন স্থানে ম। এই সংকেত অনুযায়ী সঞ্জীবনী সভা মানে স ন দন্তের স ন, বর্গীর জয় দীর্ঘী ব, দন্তের নয় দীর্ঘী, দন্তের স ভয়াকার হয়ে উঠল হামচুপা মুহাপ। সর্বজনীন একটা পোশাক তৈরির ভাবনাও ছিল তার মনে। ধুতির ওপর একটা মালকোচা, মাথায় শিরস্থান জাতীয় পোশাক বানিয়ে নিজে পরতেন, যাতে অন্যরা প্রভাবিত হয়। পাবনা কুষ্টিয়া অঞ্চলে জমিদারি পরিদর্শনকালে তার বাঘ শিকারের কাহিনী আছে যতীন্দ্রনাথের জীবন স্মৃতিতে।
ঠাকুরবাড়ির বিখ্যাত পারিবারিক স্মৃতি লিপি পুস্তক বা পারিবারিক খাতার সূচনাও হয় তারই হাতে 5ই নভেম্বর 1888 সালে ফিলোসফি শীর্ষক রচনার মাধ্যমে। জীবনের শেষ পর্বে সব কিছু ছেড়ে নিঃসঙ্গ তিনি চলে যান রাঁচি। নিঃসঙ্গ তিনি সেখানেই মোরাবাদী নামে একটি ছোট্ট পাহাড়ে তৈরি করেন নিভৃত নিবাস শান্তিধাম। 1908 থেকে শেষ 17 বছর এখানেই কাটালেন। সাহিত্য, সঙ্গীত আর চিত্রবিদ্যার অনুষঙ্গ তাকে মাঝে মাঝেই সঙ্গ দিয়েছে এখানে। আর ছিল 2 সঙ্গী, গঞ্জু কুকুর ও রূপী বানরী। তার জীবন স্মৃতিতে লেখাও আছে যে তাহার মানে রূপী হৃদয় মাতৃস্নেহে পরিপূর্ণ। রূপীর কোলে একটি ছোট কুকুরের বাচ্চা, একদণ্ড সে বাচ্চাটিকে ছাড়িয়া দেয় না। সে বাচ্চাটি মাতৃহীন, রূপীও বন্ধা। কুকুর বাচ্চাটি রূপীর স্তন্যপান করে। বাচ্চাটি রূপীর বক্ষস্থলে আঁচড়াইয়া কামড়াইয়া ক্ষতবিক্ষত করিয়া দিয়েছে, তবুও সে তাহাকে বুকে চাপিয়া ধরিয়া রাখে। এদের আত্মীয়তা ছুঁয়েই যেন আরও নির্জন হল 1925-এর বসন্ত। 4 মার্চ সন্ধ্যায় এক বুক বিষাদ নিয়ে চলে গেলেন জ্যোতি ঠাকুর। ফ্রম এন আর্টিকেল পাবলিশড ইন আনন্দবাজার পত্রিকা, পিনাক পানি ভট্টাচার্যের পোস্ট থেকে আমি এটি পেয়েছি। ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ।